উনি আমাদের মধ্যে কোনো একজনকে মেরে ফেলতে যায়, এবং এটা কি তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম কিনা এটা উনি জানে, কেন উনি এটা করেছে বা কি। তখন হচ্ছে আমার বাবাকে আমরা অপারেশনটা করাই, আর যেহেতু পোস্ট কোভিড কন্ডিশন ওইটা, সবাই ভাবতো কি আমার বাবার করোনা হয়েছে, এবং ওনারা এই কথাটা এতটা স্প্রেড করে দিল পুরো বিল্ডিংয়ে যে ওনাদের তো করোনা হয়েছে, ওনাদের ফ্যামিলিতে কেউ যাবেন না, আসবে না, এভাবে। এমনও হয়েছে যে রাত 1টার সময়ও, মানে যেহেতু সেন্ট্রাল হসপিটাল আমাদের বাসা মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, 1টার সময় আমাদের বাসায় আসতে হয়েছে। আমরা 3 বোন, আম্মু ছাড়া আমাদের সাথে কেউ ছিল না। আমাদের রিলেটিভরা পর্যন্ত তখন একজনের বিয়ে নিয়ে খুব বিজি ছিল, এবং যেহেতু আমাদের কোনো ভাই নাই, ছোট থেকে আমরা রিলেটিভদের মধ্যে খুব নেগলেক্টেড হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের 3 বোনেরই দেখা যায় যে কোনো না কোনো ক্রিয়েটিভ সেক্টর অনেক ভালো, ওইটা তারা মেনেই নিতে পারে না। দেখা গেছে যে আমরা ফোনও হ্যান্ডেল করতে হচ্ছে, হসপিটালে তো এটা ওইটা লাগে, এগুলাও দৌড়াদৌড়ি করে আনতে হচ্ছে, বাসায় আবার যে ওনাদের এই ভয়ের জন্য একজনকে অল টাইম থাকতে হচ্ছে, আর কখন কি করে বলা যায় না। এর মধ্যে তারা যেটা করলো একদিন আব্বুর অপারেশনের আগে, যেটা আমার চোখে পড়েছিল, যে করিডোর দিয়ে দেখছিলাম যে ওনারা কিছু একটা মানে ছোট একটা পোটলার মতো কিছু করে বারান্দার একটা কর্নারে এভাবে করে মাটি দিয়ে পুঁতে এটার উপর সিমেন্ট দিয়ে, ওই যে মানুষ বলে না যে এই জায়গায় কিছু একটা গেঁথে দিয়েছে বা কবরস্থানে কিছু গেড়ে দেওয়া, এই টাইপের কিছু একটা করার ইন্টেনশনে তারা একটা কিছু করে ওটার মধ্যে সিমেন্ট দিয়ে ঢালাই করেছে, এবং প্রতিদিন এসে তারা সিমেন্টটাতে পানি দিত, মানে শক্ত করার জন্য। ভিট পরে যখন তখন দেখেন না সিমেন্টে পানি দিতে হয়, বৃষ্টি হলে ভালো বলে, ওই রকম ওনারা পানি দিত, নিয়ম করে সিমেন্টে পানি দিত। তো আমরা একটু তখন বুঝতে চেষ্টা করতেছিলাম যে আসলে কি করে, যে সিমেন্ট পানি দিচ্ছে আবার সিমেন্ট। ওই সিমেন্টের ঘটনার পর থেকে কিন্তু যে আমাদের ছাদে যে ফুল গাছগুলো ছিল সব ফুল মরে গেছে, এবং আমাদের কোনো ফুল গাছে আর ফুল হচ্ছিল। ওইটা দেখে আমরা ভাবতেছিলাম যে মনে হয় আমরা ওইভাবে মরে যাবো, এজন্য মনে হয় আমাদের গাছগুলোতেও আর ফুল হচ্ছে না, মানে আমরা এতটা হতাশ ছিলাম ওই টাইমে। তাও আমি একদিন সাহস করে বারান্দায় গেলাম, যার পর দেখি কি আমাদের গাছগুলোতে মানে চুন আছে না, পানের যে চুন, ওই চুন এভাবে হাতে নিয়ে, হাতে যে ফিঙ্গারের ছাপও ছিল, এভাবে করে প্রতিটা ফুলের যে কড়িগুলো থাকে যেখান থেকে ফুল হয়, ওই জায়গাগুলোতে এভাবে মুট করে করে চুন লাগা। পরে আমরা ভাবলাম হয়তো এটার রিয়াকশনে গাছগুলো মরে যাচ্ছে। চুন যদি আপনি মাটিতে দেন ওটা ক্যালসিয়াম পাবে গাছ, কিন্তু যদি গাছের মানে একদম ফুল যেখানে ওখানে দেন তাহলে গাছ কোথা থেকে ক্যালসিয়াম, আর তো এটা শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়ার কথা গাছটা। প্রতিটা গাছকে তারা এভাবে করলো। তারপর আরেকটা জিনিস করলো, তারা আমাদের ওই করিডোরে একটা ড্রেনেজ লাইন ছিল, ওখানে তাদের একটা বড় ড্রাম দিয়ে রেখেছিল গাছে। ওইটা দেওয়ার কারণে একদিন বৃষ্টি হয়েছে, আমাদের বাসায় প্রচুর পানি ঢুকে গেল। পানি কিভাবে ঢুকলো এটা জানার জন্য আমাদের বারান্দায় যেতে হলো। আবার আমরা জানতাম না, যতবার আমরা বারান্দায় যাচ্ছি ওই জিনিসটা আমাদেরকে তত এফেক্ট করছে, করিডোরটাতে আর কি, যতবার আমরা যাচ্ছি ততবার ওইটা আমাদেরকে এফেক্ট করতে ওদের সুবিধা হচ্ছিল, তাই আমাদের ডিস্টার্ব করার জন্য তারা এগুলো করছে। একদিন চুন দিচ্ছে, কখনো কখনো আমাদের কোনো একটা গাছ এমনি ফেলে রাখে যে একটু উঠাতে তো আমরা যাবো, আর বেশি তো আমার আম্মুই যেত, তো আমার আম্মুর উপরে এফেক্টগুলো বেশি পড়েছে। যেমন একদিন এমনভাবে আম্মু ঘরে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে যে বাম হাঁটুতে এখনো ইনজুরি আছে, আম্মু পড়ে যাওয়ার পর এমনভাবে পড়েছে, ধরেন আপনার একটা বাসার ড্রয়িং রুম থেকে সেই বাসার কমন ওয়াশরুম পর্যন্ত যতটুকু ডিস্টেন্স থাকতে পারে এতটুকু এরিয়া হেঁচড়ে সে পড়েছে। তো এটা কি কোনো নর্মাল পড়ে যাওয়া হতে পারে? একটা মানুষের বাসা কতটুকু হতে পারে, তার মধ্যে যদি এতটুকু ডিস্টেন্স সে পড়ে যায়। তারপর সেকেন্ড যে বিষয়টা, একদিন আম্মু যাচ্ছিল রাস্তায় দিয়ে, যাওয়ার সময় আম্মু পুরো ফিল করতেছে হাত দিয়ে কেউ আম্মুর মাথায় চাপ দিয়ে রাস্তায় একদম পুরো মাটিতে ঢুকিয়ে দেবে ভাবে, পুরো চশমা টশমা ভেঙে এরকম অবস্থা হয়েছিল। ওই একটা ঘটনা, দুইটা ঘটনা আম্মুর সাথে ঘটে। 3 নম্বর ঘটনা হচ্ছে আম্মুর জিনিস হারিয়ে যায়, ধরেন চশমা হারিয়ে গেল, কোথাও আমরা পাচ্ছি না, আম্মু কোথাও যায়ও নাই, ঘরের মধ্যেই চশমা হারিয়ে গেল। তারপর ধরেন কোরআন শরীফ পড়তে বসবে, চশমা ছাড়া পড়তে, রিডিং গ্লাস হারিয়ে গেছে। আবার ধরেন কোনো একটা জিনিস, ছোটখাটো কোনো একটা জিনিস, যেমন ধরেন কোনো একটা ড্রেস বা ধরেন কোনো একটা ওড়না, এগুলো নাই, পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, কোথাও নাই। তখন আমরা স্টেপ নেই, আমরা হুজুর ডাকি যে রুকাইয়া করে আমরা বাসাটা বন্ধ করবো। হুজুর এসেই যেটা বললো, যেটা রুকাইয়া করেও এই বাসা বন্ধ হবে না, এমনকি ওনারা যা করেছে ওটাতে ওনারাও মূল, এতটা ডেঞ্জারাস জিনিস করে ফেলছে, এবং যাদের মাধ্যমে করেছে তারা নাকি সনাতন ধর্মে। 11 জনের সাহায্য নিয়ে তারা এটা করেছে, 1 জন 2 জন 11 জনের সাহায্য নিয়ে, এবং তারা নাকি আমাদের ব্যবহারের জিনিস প্লাস আমাদের বাসায় যে আমরা থাকি, মানুষের নাকি একটা স্মেলও থাকে, ওই স্মেলটাও বলে ওদের কাছে আছে, আমাদের সবার এক একজনের ফিউম আছে ওদের কাছে। এবং শুধু সেটা না, আমাদের বাসার একটা প্লেট, এটা প্রথমে আমরা বুঝি না, একটা প্লেট ওনারা খাবার দিয়ে নিয়ে গেছিল, পরে আমার আম্মুকে এসে বলতেছিল ভাবি সরি, আমার বড় মেয়ে প্লেটটা ভেঙে ফেলছে, এখন আপনাকে কি আমি এই ডিজাইনের একটা কিনে দিব, আপনার তো সেট নষ্ট হয়ে গেলো। আম্মু বলছে কোনো অসুবিধা নেই, এটা আমার মেয়েও ভাঙতে পারতো, আপনি এটা কোনো কিছু ভেবেই নিন না। আমাদের ধারণা, যেহেতু বলছে না যে সব কিছুই ওদের কাছে কিছু কিছু আছে, তো হতে পারে ওই প্লেটটাও তারা ইউজ করেছে, কারণ একটা জিনিস ভেঙে যাবে, সে 1 মাস পরে সে বলবে এটা তো হতে পারে না। আর আমার আম্মু তো এগুলো মাইন্ড করবে না, উনি জানে। 1 মাস পরে সে বলতেছে যে ওই প্লেটটা যে দিয়েছিলেন, ওই যে ওই বড় প্লেটটা, ওটা তো ভেঙে ফেলছে, আচ্ছা ওইটাতে কে খেত? এভাবে খুব সহজ করে কথা জিজ্ঞেস, আমরাও সহজ করে বলতাম। তা আম্মু তো এটা তো খেতো না, মানে মাঝে মাঝে ইউজ করতাম আমরা,
এটা ভাত খাওয়ার প্লেট না ওটা। তো বলে আচ্ছা ওটা তো ভেঙে গিয়েছে। এটা ছিল একটা ওনাদের নেওয়ার সোর্স। কাজের মহিলাটা যখন চলে গেল তারপর থেকে ওনাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ। আমাদের সাথে ওনারা কোনো যোগাযোগ করতো না, বাট ওনারা যেটা করলো আমাদের বাসাকে দেখার জন্য কিছু সিসি ক্যামেরা লাগানো ওনাদের করিডোর, যাতে একটা দিয়ে যাতে আমাদের রুম দেখা যায়, একটা দিয়ে যাতে আম্মুর কিচেন দেখা যায়, একটা দিয়ে যেন ড্রয়িং রুম দেখা যায়। তো আমরা এটা নিয়ে তো এখন মেনে নেওয়া যাবে না, এটা নিয়ে আমরা কমপ্লেন করলাম। তো সভাপতি আসছে, আসার পরে উনি বলতেছে কি যে দেখো একদিন তোমরাই বলবা যে ভালোই করেছিলেন এটা লাগিয়েছেন, এটা দিয়ে তো চোর ধরা পড়ে। আমি বলছি যে আমরা এত রেসিডেন্সিয়াল একটা এরিয়াতে থাকি, আজ পর্যন্ত কখনো চোর আসছে? আর চোর কি ওনার করিডোর দিয়ে আমাদের বাসায় ঢুকবে? চোর তো ঢুকবে পিছনে জানালা দিয়ে, এখান দিয়ে কেন চোর ঢুকবে? আর এতদিন চোর আসেনি, এখনই আপনারা ওনাদের সাপোর্ট নিচ্ছেন। তো ওই টাইমে দেখা গিয়েছে আমরা বুঝতে পারলাম সবাই আমাদের কেউ আর পক্ষে নাই, সভাপতি যারা ছিল সবাই তো কেনাই ছিল। 42টা ফ্ল্যাটের মধ্যে তখন পর্যন্ত 25টার মতো ছিল যে ভাড়া, বাকি সব ছিল কেনা। যারা যারা ভাড়া ছিল তারাই বেশি পুরনো ছিল, কেনা যারা তারাই নতুন নতুন আসছিল। কারণ একটা বিল্ডিং যখন একটু পুরনো হয় মানুষ কিন্তু চেঞ্জ করে চলে যায়, আরেকটা জায়গায় চলে যায়, ওই রকম সিচুয়েশনই ছিল। তো উনি সিমেন্টের জায়গাটা ওইটা আমরা অনেকদিন দেখার চেষ্টা করেছি, কিন্তু ওনারা এমনভাবে মানে আমরা গেলে এমনভাবে ওই জায়গাটা এসে ছড়িয়ে থাকতো আর ওই জায়গাটাতেই থাকতো যাতে দেখতে না পায়। গাছ টাছ বলেন বা আমাদের গাছের যে মাটিগুলো থাকতো ওখানেও কিছু পুঁতে দেওয়া বলেন, অনেক কিছুই করেছে। এখন কি করেছে ওটা পুরোপুরি তো বলতে পারবো না, বাট হ্যাঁ রাত 11টার পর প্রতিদিন নিয়ম করে উনি হিজাব পরে, উনি কিন্তু এমনি উশৃঙ্খল ছিল, হ্যাঁ অতটা নামাজিও ছিল না, বাট হ্যাঁ মাঝে মাঝে হিজাব পড়তো, মাঝে মাঝে পড়তো না। হিজাব পরে ওই করিডোরটাতে এসে আমাদের বাসা দিকে মুখ করে কি যেন মুখে পড়তো, মুখে আওড়া। এবং আমরা যখন দেখে লাইটটা জ্বালিয়ে দিতাম উনি বিরক্ত হয়ে চলে যেত যে কেন লাইট জ্বালাচ্ছে, মানে খুব মানে ওনার কাজটা যেমন ব্যাঘাত ঘটলো। এবং আমি ইচ্ছা করে ওই সময় জোরে জোরে ফোনে কথা বলতাম বা আমি বুঝাতাম আমরা সজাগ আছি, কোনো লাভ নেই এগুলো করে। পরে আমাদেরকে হুজুরটা বলে যে আপনাদের চলে যেতে হবে। আমরা বললাম যে আমরা 18 বছর থাকি, আর 2 বছর বা 3 বছর পর আমার বোনের ছোট বোনটার স্কুল শেষ হবে, তো আমরা ততদিন পর্যন্ত তো অন্তত এখানে থাকতে হবে, 5টা বছর তো থাকতে হবে, এরকম কথা ছিল আমার। তো উনি বললো 5 বছর 5 দিনও থাকলে আপনাদের ততদিন করে আয়ু কমতে থাকে। পরে আমরা ওনার সাথে সাথে আরেকজন হুজুরেরও শরণাপন্ন হই, কারণ যেহেতু এটা একটা দিক থেকে তো ওনারা করেনি, অনেক দিক থেকে। তো এই হুজুরটা বলছিল খালি বাসা বন্ধের রুকায়াটা উনি করতে পারবে, বাট এই বাসা উনি বন্ধ করবে না, এটা করলে এটা আবার ফিরবে, কতবার রুকায়া করবেন এভাবে বলছে। তো উনি যেটা করে ওই কিছু মানে আয়াত থাকে ওগুলো উনি লিখে লিখে আমাদেরকে দিয়েছিল, বলছিল এটা দেয়ালে দেয়ালে আয়াতগুলো লাগিয়ে রেখেন। এর মধ্যে একটা আয়াতুল কুরসি ছিল, আর একটা কি যেন ছিল, মানে ওনারা তো বুঝবেন ভালো, ওনারা কিছু জিনিস মিক্স আপ করে একটা বানিয়ে দিয়েছিল মানে আরবি, এবং ওগুলো আমরা লাগিয়েছিলাম। ওগুলো লাগানোর পরও আমরা ফিল করতাম বাসায় কোনো সমস্যা হচ্ছে বা দরজা ভেঙে কিছু একটা ঢুকে যেতে চাচ্ছে, স্বপ্ন দেখতাম। একদিন আমি স্বপ্ন দেখেছি কি দরজা ভেঙে কিছু ঢুকে যেতে চাচ্ছে, ঘুম থেকে উঠে দেখি দরজাটা আসলে খোলা, করিডোরের দিকে দরজাটা, খোলা থাকার কথা না, ওটাতে বড় ছিটকানির মতো ছিল আর কি, হ্যাঁ মানে লাগানোর জন্য। এই ধরনের কিছু ঘটনা ঘটতো। আর সবচেয়ে বেশি প্যারানর্মাল যেটা সেটা হচ্ছে আমার বড় বোন, ওর মধ্যে অনেক চেঞ্জ আসছিল। ওর খুবই সফট হার্টেড, খুবই ভদ্র একটা মেয়ে, ও এমন ভাবে উঁচু আওয়াজে কথা বলতো, তখন ঝগড়া করতো আমাদের সাথে, এবং আমার মনে হয় ওর ওই টাইমে ব্রেনে অনেক হ্যাম্পার্ড হয়েছে ওই জিনিসগুলোর জন্য। পরবর্তীতে আমরা আরেকজন বড় হুজুর যাকে দেখাই, উনি আমাদেরকে যেটা বলে যে আমাদের সবার পিছনে পিছনে ওনারা সবার নামে নামে একটা একটা করে করে, তার মধ্যে আমার বড় বোন আর আব্বুর পিছনে বেশি করা হয়। আর আমার আম্মু যেহেতু বেশি নামাজ কালাম পড়তো, আমার আম্মুকে নাকি পারছিল না এফেক্ট করতে, যার কারণে ওই বোতল দিয়ে মারার চেষ্টা করেছিল, বোতলে আইস করে। যেহেতু পারছিল না, কোনো না কোনো একটা ভাবে তো আমরা বাসাটা ছাড়বো, ছাড়ানোর ইন্টেনশনেই সে যেহেতু লাস্টে আমাদেরকে হুমকি দিয়েছিল দেখি কিভাবে থাকো। পরে আমার বোনের চেঞ্জগুলো দেখার পর আমরা বলছি যেভাবে হোক ওকে হয়তো কিছু করে দেন যাতে ও যাতে নর্মাল লাইফে ফিরে আসে। ও এই টাইমে দেখা যাচ্ছে যে মানে ও এত সুন্দর একটা মানুষ, দেখা যাচ্ছে যে ওর যে ফেসের একটা কিউটনেস ওই জিনিসটাও চলে যাচ্ছিল। মানে আমাদের সবারই ওই টাইমে অনেক হ্যাম্পার্ড হয়েছে, মানে সবার ফেস ভেঙে যাওয়া বা ওইটা এখনো প্রভাব আছে আমাদের মধ্যে। হ্যাঁ আমাদেরকে দেখে এখনো আমরা অবাক হই যে আজকে থেকে 7-8 বছর আগে কেমন ছিলাম, এখন আমরা কেমন। ওই টাইমে আর্থিক যে সমস্যাটা হয়েছিল আমাদের আব্বুর যে বিজনেসের লসটা, ওইটা কিন্তু আজও আব্বু কোপ আপ করতে পারে নাই, বিজনেসে কিন্তু আজও ফিরতে পারেনি। এবং ওনারা আমরা যখন ফাইনাল করলাম যে আমরা বাসাটা ছেড়ে দিব, তার আগেও তারা কিছু ঘটনা ঘটালো। তার মধ্যে একটা ঘটনা ছিল যে আমাদের পাশে যে সেক্রেটারি যে আঙ্কেলটার কথা বললাম, ওনার কাছে ফোন আসলো আমাদের মানে সভাপতি থেকে যে একটা চিঠি আসছে, আমাদের কোথা থেকে আসছে ওটা লেখা নেই, বাট এইরকম একটা চিঠি ছিল হাতে লেখা যে আমার বাবার নাম দিয়ে যে আপনার এই থেকে আমি এত টাকা পাই, আপনার নামে আমার এই মামলা দেওয়া আছে, যদি আপনি এত তারিখের ভিতরে এই মামলা না দেন তাহলে আপনার সন্তানদের এই জিনিস করব, আর আপনার বিল্ডিংয়ে যত গাড়ি আছে এসে আমি ভেঙে দিয়ে যাব, এরকম কিছু কথা লেখা একটা চিঠি আসে। কিন্তু দেখেন টাকা যে পায় সবাইকে তো আমরা চিনি, তো এটা কে যে নাম ঠিকানা ছাড়া চিঠি লিখবে, সবাই তো রোজ আমাদের ফোনই দিচ্ছে, চিঠি কেন লিখবে তারা? তো আমরা তখন বললাম কি চিঠিটাকে আমাদেরকে একটু দেখাবেন, তো দেখালো, দেখলাম কি যে না আমরা বুঝতেছি না, প্রাপক প্রেরক কিছুই লেখা নেই, খালি আমার বাবার নাম দিয়ে অমুক অমুক কথা লেখা। ওই আঙ্কেলটা বললো যে দেখো আমরা কিছু হয়তো বলি না তোমাদেরকে, কিন্তু
কিন্তু আমরা কিন্তু বুঝি কে কেমন, কে কি করে তোমাদের সাথে, তাই আমরা বুঝেছি এটা কে, আর এটার ব্যবস্থা আমরা নিয়েছি। আমি থানায় এটা নিয়ে কেস করে আসছি। তখন আমরা একটু ফিল করলাম যে না, উনি যেহেতু আমাদের নামে এটা ভালো করেছে, পজিটিভ একটা কিছু করেছে, বাট উনি যে বুঝেছে যে আমার বাবা এটাতে কোনো কালপিট না, এটা যে ওনারা বানোয়াট একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছে। পরে যেটা হলো, আমরা এই জিনিসটা পাওয়ার পরে আমাদের পাশে দুটো পুলিশ আসে, একদম মানে পুলিশই, এবং আমাদের ম্যানেজার নিয়ে আসে। আমার ছোট বোন স্কুলে ছিল, আমার বড় বোন ছিল যে ওর তখন জব ছিল, তো ও এটা নিয়েও হিংসা ছিল কিন্তু তাদের, যে আমার বোন কেন জব করে, কিভাবে সে ইন্টার্নশিপের পরই শুরুতেই কিভাবে 25,000 টাকা স্যালারি জব পায়, তো পেতেই পারে, এটা তো কোনো এখনকার দিনে কোনো বড় বিষয় না। আমার আম্মু নিচে ছিল, আমার বোন জবে ছিল, তো পুলিশ আসার পর আম্মুকে আমি কি করবো, আপনারা কে মানে কেন আসছেন, আঙ্কেলটা বললো যে একটু ঢুকান বা আমি আসি ভিতরে। তো আঙ্কেল সহই, মানে ম্যানেজার আঙ্কেল সহই ওনারা বসছে সোফায়। আমি আম্মুকে আগে ফোন দিই, আমার আব্বুকে দেওয়ার আগে। আম্মুকে দেওয়ার পর আম্মু তো একটু ভয় পেলো, পরে আব্বুকে ফোন দিয়েছে এবং সাথে আমি হুজুরটাকে ফোন দিই। আমার ইনস্ট্যান্ট মাথায় আসছে যে কিছু একটা ঘটনা, যে উনি যদি একটু কিছু করে আমাদের জন্য, একটু যদি, আমাদের তখন খালি ওই বিশ্বাস যে ওনারা হয়তো আমাদের একটু বাঁচাতে পারবে। ফোন দিয়ে বলছি কি জানেন, আমাদের বাসায় না পুলিশ আসছে, আর পুলিশ তো শুধু আসে না, আমার আব্বুকে নাকি অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই কথা আমাকে বলছে। তো বলছি কি যে আপনার আব্বুকে এখন বলেন বাসায় 7,000 টাকা যেভাবেই হোক নিয়ে আসতে, এর মধ্যে 5,000 ওনাদেরকে দিতে এবং 2,000 পরে লাগবে, এই কথাটা উনি বলছে আমার। এবং উনি কিন্তু ইনস্ট্যান্ট বলেন, উনি কিছুক্ষণ কিছু করে তারপর আধা ঘন্টা পর ফোন দিয়ে বলছে, ততক্ষণ পুলিশ বসা। আর আমি আম্মুকে বলছি তুমি নিচে থাকো, তুমি দেখো আব্বু কখন আসে, আব্বুকে আটকাবা, আব্বুকে এখনই আসতে দিবা না, আমি আগে জানি হুজুর কি বলে। তো আম্মু আব্বুকে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছে, আর আম্মু আসে। তো আম্মুকে দেখে ওই আঙ্কেল ম্যানেজারকে বলছে, আপা আপনি তো আসছেন, আমি তাহলে যাই স্যারকে কে নাকি আমি থাকবো। আম্মু বলছে না, আপনি তাহলে যান, ওনারা আর কি করবে, আমাদের ভুল থাকলে না হয় নিয়ে যাবে। তো উনি তখন দেখালো আমার আব্বুর একটা চেক নিয়ে আসছে। এই চেকটা নাকি আমার আব্বু দোকানে কাকে দিয়েছিল, কখনো কোনো একটা কারণে দেওয়া হয়েছিল, উনি ওই চেকটা দিতে আসছে আমাদেরকে, যে এই চেকের জন্য আপনার আব্বুর নামে মামলা করা হয়েছে, আপনার আব্বুকে আমরা নিয়ে যেতে আসছি অ্যারেস্ট করে, এবং হ্যান্ডকাফও নিয়ে আসছে। তো আব্বুকে আমি বললাম 7,000 টাকা নিয়ে আসো যেভাবে হোক, যেখান থেকে হোক। তো আব্বু যেহেতু তখন যে দোকানটা ছেড়ে দিতে হয়েছে, সেই দোকানে লাস্ট মাসটা চলছিল তখন, হ্যাঁ, সে যেভাবে হোক 7,000 টাকা নিয়েই আসার পর ওনাদেরকে 5,000 টাকা দেওয়ার পর না, ওনারা একটা কথাও বলেনি, কিভাবে যেন ওনারা চলে গেছে, ওনারা যেন ভুলেই গেছে যে তারা হ্যান্ডকাফ এত হিংস্রভাবে আসছিল। আব্বুর চেহারাটা দেখেই জানি তারা ওই হুজুরটাকে, এটা তারই, সে হয়তো কিছু একটা করেছে যে আব্বুকে দেখে যাতে তারা না করতে পারে, বা তো টাকাটা নিয়ে তারা চলে গেছে। এটা কিন্তু অপারেশনের আগে। যাওয়ার পর হঠাৎ আমার নিজের বাসা যে ওখান থেকে ফোন আসলো, আমাদের একটা কারেন্ট লাইন কাটতে আসে। ওই যে 2,000 টাকাটা আব্বু আবার ওই 2,000 টাকা ওনাকে বিকাশ করে দিল। দেখেন উনি বলছে 7,000 টাকা নিয়ে 2,000 টাকা পরে লাগবে, ঠিকই ইনস্ট্যান্ট পুলিশগুলো যাওয়ার পরে 2,000 টাকা লেগেছে। ওই লোকটাকে কারেন্ট লাইন কাটতে আসছে, কারণ কারেন্ট লাইনে কিছু বকেয়া ছিল। উনি কি করলো, 2,000 টাকা পেয়ে সে চলে গেল, সে কারেন্ট লাইন কাটে নাই। টাকাটা আসলে ওই সময় আমাদের কাজে লেগেছে। পুলিশটা যখন চলে যাচ্ছে, তারা না হাসতে হাসতে আব্বুর সাথে গল্প করতে করতে গেছে। তো ম্যানেজার, দারোয়ান সবাই দেখলো, তারা বুঝেছে যে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এভাবে আসলো। কিন্তু উনি কথাটা স্প্রেড করে দেয় যে ফাঁসির আন্টিটা, উনি তো দূরবীন, সব দেখে আমাদের বাসায়। উনি স্প্রেড করে দেয় যে আমার বাবাকে নাকি অ্যারেস্ট করতে আসছে। তো একজন আন্টি ছিল, উনি কাজ করতে, সিঁড়ি মুছতো, উনি এসে বলে তোমার বাবাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি কে বলছে আপনাকে, বলে যে উনি তো বলতেছে সব বুয়াকে বলছে। তো বুয়াদেরকে বলা মানে কি সারা পৃথিবীকে বলা, হ্যাঁ, মেসেঞ্জার উনি বলছে আমি। তো আমি বলছি কি যে উনি কি আপনাকে কথা বলছে? তো বলে হ্যাঁ বলতেছে, দেখো তোমরা ভয় পেও না, সবাইকে টাকা দিয়ে উনি কিনতে পারবে, আমাকে পারবে না, কারণ তোমরা যখন মাত্র জন্ম নিয়েছো আমি তোমাদের কাঁথা পর্যন্ত ধুয়ে দিয়েছি, আমি এত ছোট থেকে তোমাদেরকে চিনি। পরে আমি বলছি যে দেখেন, উনি যদি আপনাকে টাকা অফারও করে, আপনি আমাদের বিপক্ষে কোনো কথা বলেন না, যেহেতু অনেকদিন আমাদের সাথে ছিলেন, কোনো তথ্য দিয়েন। তো উনি একমাত্র লাস্টে এসে যে আমাদের করিডোরের জায়গা, আমাদের জায়গাটা উনি একটু ঝাড়ু দিয়ে যেত বা ক্লিন করে দিয়ে যেত, উনাকে আমরা একমাত্র সাপোর্টিভ পেয়েছিলাম, যেহেতু উনার মানে উনি ফিল করে আমার আম্মু অনেক ওনার জন্য করেছে, ওনার ফ্যামিলির জন্য করেছে, এটা ফিল করে দেখেই বলে। এই ইনসিডেন্টটা ঘটেছে, পুলিশের কাহিনীটা, আর এই যে বাবার চিঠিটা। তারপরে তো আব্বুর দোকান নিয়ে একটা ঝামেলা হয়, যে বাড়িওয়ালা মানে দোকানের যে মালিক ছিল, উনি বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যাডভান্স দেওয়া আছে 10 লাখ টাকা, তারপরে আপনার দোকানটা ছেড়ে দিতে হবে। হঠাৎ এই কয়েকদিনের মধ্যে, মানে এক একটা দিন এক একটা ঘটনা, ঠিক আছে, মানে ধরেন আজকে ঘুমালাম, কালকে না জানি কি হয়, এই টেন্ডেন্সি নিয়ে আমরা ঘুমাচ্ছি, এক একটা দিন এক একটা ঘটনা। এর মধ্যে দিয়ে যেটা হয়, ওনার একটা স্বভাব ছিল, উনি আমার আম্মুর কাছে এসে মানে খালি আমাদের গোপন কথা জানতে চাইতো, যে ও তো বড় হচ্ছে, আমার বোনের কথা, কোথাও বিয়ে দিবেন না, এটা সেটা। আবার কাজের যে ছিল ওনার কাছেও বলতো যে ওনারা মেয়ে বিয়ে দেয় না কেন, 3টা তো অনেক সময় লাগবে বিয়ে দিয়ে যেতে, মানে আমাদের টেনশন উনি করতো, মানে আমার রিলেটিভদের পরে টেনশন করার জন্য আরেকজন আসছে। উনি হচ্ছে মানে এই কথাগুলো বলতে পরে আম্মু খুব রাগ হতো ফার্স্টের দিকে, যে এগুলা কেমন কথা, আমার মেয়ে পড়াশোনা শেষ করে মাত্র জবে ঢুকেছে, কোভিডের সময় ওর সেমিস্টার লস যায় নাই, ও পড়া চালিয়ে গেছে অনলাইনে, ও জবও করতেছে, ও আগে ফুডের বিজনেস করতো, তো আমার বাচ্চারা দাঁড়াচ্ছে, স্টাবলিশ হচ্ছে, হোক, এখনই এত কিসের তারা বিয়ে দেওয়ার। আর আমার বড় বোন এত বয়স ছিল না যে উনি এই কথাগুলো এসে এসে বলতো। তারপরে আর কি আমি ফিল করলাম যে আম্মুকে বলি যে আমরা এটা ছেড়ে দেই। তো এর মধ্যে প্রতিদিনই কিন্তু এক একটা স্বপ্ন দেখতাম, হ্যাঁ, একটা না একটা স্বপ্ন দেখতাম, প্রতিটা স্বপ্নের সাথে পরের দিনের ঘটনা মিলে যাচ্ছিল। তো তখন আম্মু আব্বু আমার
উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে গেল, আজকে কি হলো, আজকে কি ভাবতেছো, কি হবে বা কি হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমার ওই সময় না, আমি যখন মানে আমার বুঝের বয়সে যখন আসছি তখন থেকে আমার এই জিনিসটা। হ্যাঁ, ধরেন আমি কোনো একটা স্বপ্ন দেখলাম, 1 মাস পরে হলো ওই ঘটনাটা ঘটে। যেমন একবার 5-এ পড়তাম, তখন আমি স্বপ্নে দেখেছিলাম আমার একটা রিলেটিভ, ওর বিয়ে। আমি বলতেছি এটা সম্ভবই না, এত ছোট, ওর কি বিয়ে হবে? ঠিকই কদিন পর শোনা গেল যে ওর বিয়ে। একদিন আমি স্বপ্ন দেখেছি যে আমাদের একটা রিলেটিভের একটা মানে কিছু একটা অনুষ্ঠান, আমাদেরকে দাওয়াত দেন, সবাই ওই অনুষ্ঠানটাই গিয়েছে। ঠিকই জানতে পারলাম যে পরে আমার ওই রিলেটিভের নাকি কাবিন হয়ে গিয়েছে, আমরা জানি না, বাট সবাই গিয়েছিল জান। এবং এগুলো যখন আম্মু আব্বু মিল পেতো তখন থেকে মানে ওটা কিন্তু আমি রোজ দেখতাম না, এই ইনসিডেন্টের সময় আমি রোজ দেখতাম, রোজ মানে একদিনও গ্যাপ না। আমি যদি বিকালেও একটু ঘুমে আমি স্বপ্ন দেখতাম, আমি নামাজেও যদি আমার একটু মানে রেশ লেগে আসে আমি স্বপ্ন দেখতাম, এবং ওই স্বপ্নের সাথে আমি মিল পেতাম। এর মধ্যে একটা স্বপ্ন আমি দেখলাম যে আমার ছোট বোনকে নিয়ে, যে ওর একটা দুর্ঘটনা ঘটেছে। পরে যেটা হয়, ওর আসলে একটা দুর্ঘটনা বলতে কি, ওর হঠাৎ কোনো কারণ নাই ওর পুরো ফেসে মানে কেমন যেন রেড টাইপের একটা র্যাশের মতো উঠে যায়। তো ডক্টর দেখানোর পর ডক্টর বলে যে না, এটা তো কোনো র্যাশ না, টেস্ট করায় হাইপার সেন্সিটিভিটি টেস্ট করায় না, এটা কোনো র্যাশ না, এটা কিছুই না, অ্যাকচুয়ালি মেডিকেলে ধরা পড়ছে না। তো পরে সে তারপরে ডক্টর কিছু ওষুধ দেয়, কিন্তু ওগুলো তো কোনো কাজ হচ্ছিল না। পরে কিভাবে যেন নিজেই চলে যাচ্ছিল, যে ওই কি যেন একটা সদকা দিতে হয়েছিল আমাদের, ওইটা দেওয়ার পর ঠিক হয়ে গেছে, নিজে অটো ঠিক হয়ে গেছে। ওনারা তো সবকিছু জেনে যেত, আমাদের বাসায় যদি একটা হুজুরও আসতো ওইটাও জেনে যেত, ওইটাও জেনে ওনারা আরো উল্টা আমাদেরকে আমি বলতো আমরা নাকি ব্ল্যাক ম্যাজিক। অথচ হুজুর কি কখনো দেখেছেন কোনো হুজুর ব্ল্যাক ম্যাজিক? এটা কি আপনি বিশ্বাস করেন? এত সুন্দর পোশাক পরে একজন হুজুর আসতো, কোরআন খতম করে যেত, উনি নাকি ব্ল্যাক ম্যাজিক? এটা সম্ভব? আর আমরা ইয়াসিন খতম, তারপর আপনার দোয়া ইউনুস, সবকিছু আমরা অল টাইম এই পিসিতে ছেড়ে রাখতাম, পিসি নষ্ট হয়ে গেল, নষ্ট পিসি ঠিক করে নাম, পরের দিন আবার নষ্ট হয়ে গেল। মাল্টিপ্ল্যান থেকেই কিন্তু ঠিক করেছে, এমন না যে তারা যা তা জিনিস দিয়ে দিয়েছে, আমাদের পরিচিত, মানে আব্বুর যেহেতু আগে দোকান ছিল এখানে, তো আমাদের পরিচিত মাল্টিপ্ল্যানে। নষ্ট হয়ে যাচ্ছে, পিসি 2বার নষ্ট, আমরা ঠিকই করাইনি, কারণ অনেক টাকা খরচ করে ঠিক করেছে, আবার নষ্ট। তারপরে এই হুজুর বা এসব মেনটেনেন্সে আমাদের অনেক টাকা যেত। কিন্তু আমরা একটা জিনিস জানলাম যে ওনারা নাকি আমাদের পেছনে প্রায় লাখের উপর টাকা খরচ করেছে, আমাদেরকে এখান থেকে বের করার জন্য, কারণ এই ফ্ল্যাটটা তাদের দরকার, এই ফ্ল্যাটটা পেলে তারা মিডলে করিডোরটাও পেয়ে যাবে। 2, তারা নাকি এই ফ্ল্যাটে তার বোনকে উঠাতে চেয়েছে। তৃতীয়ত, আমাদের সাকসেস তাদের সহ্য হচ্ছে না, আর আমার বড় বোনকে নাকি তিনি মেনেই নিতে পারে না। কেন পারে না এটা তিনি জানেন। আর চতুর্থত যে বিষয়টা, উনি আমাদের মধ্যে কেউ না একজনকে মেনে ফেলতে চান, এবং এটা কি তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম কিনা এটা উনি জানে, কেন উনি এটা করেছে বা কি। কিন্তু উনি আমাদের একটা মানে চাচ্ছিল যেখানে একটা লাশ বের, ওনার একটা চাহিদা ছিল। একটা মহিলাকে নিয়ে আসতো, মহিলাটা মানে স্কিনের কালারটা একদম ব্ল্যাক ছিল, একদমই ব্ল্যাক। উনি আবার কালো বোরকা পরে আসতো, নেকআপ পরে আসতো, বাট যখন ওই করিডোরটা আসতো, বোরকাটা খুলতো, আমরা যখন ওনাকে দেখতাম আমাদের এত ভয় লাগতো, মানে চোখগুলো বড় বড় মানে করে কাজল দেওয়া, মানে দেখে বোঝা যেত যে উনি মুসলিম না। কিন্তু উনি বোরকা পরে আসছে, হয়তো ওনাকে এভাবে নিয়ে আসা হয়েছে, উনি মুসলিম না। এবং উনি ছাদে হেঁটে হেঁটে কি যেন করতো, একটা পানি ছিটাতো, কিছু করতো। ওই জিনিসটা দেখার পর আমরা বুঝতাম যে ওই মহিলাটাকে দিয়েই তারা এই কাজগুলো করায়। এবং সাথে যে বললাম না যে অন্য ধর্মের, সনাতন ধর্মের কিছু মানুষকে দিয়ে করা, ওটা বাইরে করা, ওটা আমাদের জিনিসপত্র ভাবে ছোট ছোট করে কেটে জুতা কাপড় এগুলো দিয়ে ওটা বাইরে করাতো। বাট এই যে কাজের যে উনি আমাদের বাসায়ও একদিন এরকম সেন্সলেস হয়ে গিয়েছিল, তো আমরা বুঝেছিলাম যে উনি হয়তো কিছু একটা করে। তো উনি তখন আমাদের কাছে শিকারে আসছিল, মানে কাজ করতো যে আন্টিটা শিকারে আসছিল, যে উনি নাকি একটা জিন ওনার সাথে ছিল, যার কারণে ওনার হাজবেন্ড মারা গিয়েছে, ওনার একটা মেয়ে আছে, মেয়েটারও ডিভোর্স হয়ে গিয়েছে, একটা ছেলে আছে, ছেলেটারও মাঝে মাঝে হারিয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তো ওনার সাথে কিছু একটা আছে যেটা দিয়ে উনি মানুষকে নিজের প্রতি সফট করতে পারে, এই কথাটা উনি স্বীকার করেছে। এখন আমরা শারীরিকভাবে স্বাভাবিক আছি, বাট ওগুলোর প্রভাব আছে। যেমন আমরা চেষ্টা করছিলাম আমাদের একটা প্রপার্টি সেল করার, ওটা যেমন থেমে আছে, মানে একেবারেই থেমে আছে। মনে হচ্ছে কি কেউ আসে, নিতে চায়, যেদিনই নিতে চায় ওনার এমন একটা কিছু ঘটে যে উনি নিতে পারেন না।